বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে টাকা পাচারকারীরা, তার মধ্যে সবকিছু ঠিক থাকলে একজন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে আর আরেকজন প্রধান উপদেষ্টা। এরা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে টপ 5 জন টাকা পাচারকারীর মধ্যে আছে। এরা বাংলাদেশের গরিব মানুষের রক্ত চোষা টাকা বাইরে ট্রান্সফার করেছে। এই ইউনিসেফ গ্রামীণের গরিব মহিলাদের টাকা বাইরে ট্রান্সফার করেছে। উনি যদি 666 কোটি টাকা যদি শুধু উনি ট্যাক্স রিবেটেরই মামলায় যদি এঙ্গেজড হন, তাহলে কি পরিমাণ টাকা ওনার ইনকাম এবং সম্পদ এবং বাইরে উনি পাচার করেছে। ইনভেস্টিগেশন হওয়া উচিত। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা তুরস্কের বিভিন্ন সেক্টরে, মিলিটারি সেক্টরে ইনভেস্ট হয়েছে। যারা আমরা বাংলাদেশে চোখ বন্ধ করে ইসলামিক ব্যাংকগুলোতে টাকা রেখেছি, তাদের প্রশ্ন করা উচিত টাকাটা কোথায় যাচ্ছে, কোথায় ইনভেস্ট হচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্যরা ওনারা একটা এজেন্সিশিপ নিয়ে আসছিলেন কোন একটা পক্ষের, এসে শেখ হাসিনাকে যতটুকু কালার করা যায় ইয়াং জেনারেশনের কাছে। কিন্তু মানির মান আল্লাহ রাখেন, একটা কথা আছে আর কি। শেখ হাসিনার 1 টাকাও কোথাও প্রমাণ করতে পারে নাই, 1 পয়সাও না। আমেরিকা বলবে, কালকে বললো যে ইন্ডিয়া আমাদের শত্রু, ইন্ডিয়ার কাছ থেকে কিনতে পারবা না। মিয়ানমার আমাদের শত্রু, তারা চীনের সাথে ক্লোজ, ওখান থেকে কিনতে পারবা না। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাপে ফেলে দেওয়ার পরে আপনি এখন যা ইচ্ছা তা ক্লেম করা আর কি। আপনার যেহেতু কোনো নেগোসিয়েশন পাওয়ার নাই, আপনি যেহেতু জুলাই আগস্টে এমন একটা হত্যাকাণ্ড আপনি করেছেন বাংলাদেশের মানুষের এগেইনস্টে, এখন আপনাকে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকার জন্য আপনার আমেরিকা ছাড়া আর এই মুহূর্তে কোনো সাহায্য নাই। তো তারা এখন আপনাকে ট্র্যাপে ফেলে যে এই ধরনের আপনাকে ক্লেম করতে দিবে বা নেগোসিয়েশন পাওয়া তাদের যেহেতু আছে, আপনাকে সেটা মেনে নিতে হবে। এটাই হয়েছে আমার মনে হয়, দে আর বিং ট্র্যাপড, বাংলাদেশের গভর্নমেন্ট আর কি। নির্বাচনের পরপরই চালের দাম আরো বেড়ে যাবে। চালের দাম তো ওনারা কমিয়ে রেখেছে ইন্ডিয়ার কাছ থেকে ইম্পোর্ট করে। এখন ইন্ডিয়া যদি কালকে বলে যে না আমি দিব না, এগুলো আমার এখন শর্টেজ আছে বা কিছু, কারণ ন্যাচারাল ডিজাস্টার তো ইন্ডিয়াতেও আসবে সামনে সামনে। এই যে গরমকালে তো প্রচুর পরিমাণ সেখানেও ন্যাচারাল ডিজাস্টার হবে। তো এই জিনিসগুলো তো সামনে এফেক্ট। আর আপনি চাল খাইয়া কতদিন রাখবেন আপনার ইন্টারনাল প্রোডাকশন যদি না করতে পারেন? সার নাই, বীজ নাই, আপনার কোনো ইরিগেশন সিস্টেম নাই, কিছু নাই। আপনি আপনার লজিস্টিক সিস্টেম ধ্বংস করে দিয়েছেন, জায়গায় জায়গায় চাঁদাবাজ তৈরি করেছেন। তো সেখানে ব্যবসায়িক সিস্টেম ধ্বংস করে দিয়ে তো আপনি বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবেন না। আসলে গভর্নমেন্টটা যেভাবে ফর্ম হয়েছে, যেভাবে জোর করে বাইরের শক্তিকে ইউজ করে, ভিতরে যারা ষড়যন্ত্র করে তাদেরকে ইউজ করে যেভাবে সরকার নেওয়া হয়েছে, সেটাতেও নিশ্চয়ই মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে যে পুরো জিনিসটাই ভুল ছিল, এবং পুরো দেশকে যে একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেটা আশা করি মানুষের কিছুটা হলেও উপলব্ধি হয়েছে। এবং যারা অনেক বেশি ষড়যন্ত্র করেছে, আপনি দেখেছেন এদের অনেকেই কিন্তু এখন দেখা যাচ্ছে তারা জিতে আসতে পারেনি আর কি, যে ইলেকশন হয়েছে তাতে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন তো মাত্র শুরু হবে। ধরেন একটা সরকার আসবে, যেই আসুক, কিভাবে কি হবে, কনস্টিটিউশনাল একটা ব্যাপার তো আছেই এখানে। আবার কোথায় তারা শপথ নিবেন, কার কাছে শপথ নিবেন, সেটা একটা ব্যাপার হবে। আপনি যে বললেন মামুন রশিদ, কি শুরু হবে বলে মনে হচ্ছে আপনার? আমি আসলে রাজনৈতিক বিষয় তো আসলে আমরা কথা বলবো না ওটা নিয়ে। হ্যাঁ, আমরা ইকোনমিক্স এর কথা বলি। সেটা হচ্ছে প্রথম তো বড় ধাক্কা আসতেছে হচ্ছে যে এত বড় একটা এগ্রিমেন্ট আমরা সাইন করে আসলাম, মোটামুটি দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার মতো। আমাদের অনেকগুলো সেক্টরকে আমরা সরাসরি ধ্বংস করে দিয়েছি, এগ্রিকালচারাল সেক্টর থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলোকে। কিন্তু সবচেয়ে বড় যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে লোন গুলো নিয়েছি আমরা ইন্টারনাল সেক্টর থেকে, প্লাস বোয়িং কেনার জন্য বা অন্যান্য কেনাকাটার জন্য সব তো আমাদের ক্যাশ টাকা দিয়ে না, সব তো আমাদের লোন করে করতে হবে। লোন গুলো নিতে হবে ডলারে, এবং সেগুলো আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে তো আবার রেসিপ্রোকাল পারচেজের ব্যাপার আছে। তো যার কারণে বড় ধরনের একটা অর্থনৈতিক ঘাটতি সামনের সরকারের উপরে পড়বে বলে আমি মনে করি। একটা নয় মাত্র, আমরা তো একটা আমেরিকার সাথে চুক্তি নিয়ে কথা বলছি। আমরা জাপানের সাথে একটা চুক্তি হয়েছে সরকারের, যুক্তরাজ্য সরকারের সাথে একটা ভেসেল কেনার চুক্তি হয়েছে, চায়নার থেকে 4টা ভেসেল কেনার চুক্তি হয়েছে। ধরুন আমরা সবসময় কি বলে আসছি, গত 1.5 বছর ধরে আমাদের কান ঝালাপালা হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে খোকলা করে ফেলেছেন, একদম সব খেয়ে টেয়ে পাচার করে শেষ করে দিয়েছে। এত টাকা তাহলে আসলো কোথা থেকে? এই যে চুক্তিগুলো যে হচ্ছে, এত টাকা কোথা থেকে আসলো?
প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি খোকলা করেই যেতেন তাহলে একটা খোকলা দেশের সাথে এত চুক্তি করার জন্য সবাই আগ্রহ হচ্ছে কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে আপনি আপনি কি চাইবেন একটা ভিক্ষুক দেশের সাথে এগ্রিমেন্ট করার জন্য? আপনি চাইবেন না। সবাই দেখেছে যে শেখ হাসিনা $100 বিলিয়ন ইকোনমিকে 5 গুণ বাড়িয়ে $500 বিলিয়ন করেছেন। তো স্বাভাবিকভাবে এই দেশের ভিতরে অনেক কিছুই আছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মনে হয় অন্যতম দেশ যেখানে নিজেদের মিনারেল রিসোর্সেস তেমন একটা ইউজ না করে আমরা সিম্পলি দুই হাতে দুইটা বড় পক্ষকে ইউজ করে, একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে রেমিটেন্স। এই দুইটা পক্ষ দুই হাত দিয়েই তো কাজ করে। আমরা দুই হাত ইউজ করে নিজেদের ফিজিক্যাল শ্রম যেটা বলেন সেটাকে ইউজ করে আমরা নিজেদের মিনারেল রিসোর্সেস ইউজ না করে 5 গুণ আমরা আমাদের জিডিপি বাড়িয়েছি মাত্র 15-16 বছরে। তো স্বাভাবিকভাবে বিদেশিদের মধ্যে এটা একটা মিরাকল ইকোনমি ছিল। তো এখন তো যে এগ্রিমেন্ট গুলো হয়েছে এগুলোতে তো পুরোপুরি দেশ বিক্রি করা বলা যেতে পারে আর কি, একদম মানে ওপেনলি দেশ বিক্রি করা হয়েছে। একটা কথা কারো কাছ থেকে আমরা শুনতে পাই নাই, একটা প্রতিবাদ কারো কাছ থেকে পাইনি যে এই যে আপনি রাজনীতি নিয়ে কথা বলতে চান না মামুনুর রশিদ, কিন্তু এইটা তো আসলে একটা বড় রাজনীতি হয়ে গেল যে ধরুন ডক্টর ইউনূসের মতো একটি মানে অরাজনৈতিক এবং অনেকেই বলছেন অবৈধ, যার কোনো মানে সাংবিধানিক ভিত্তি নাই, সেই দল মানে সেই সরকার এত বড় একটা চুক্তি করে গেল, এত বড় বড় চুক্তি হয়ে গেল, এত বড় বড় কেনাকাটা হয়ে গেল, যা দেশের জন্য আদৌ প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে কোনো রকমের ফিজিবিলিটি হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু এরকম মানে বড় বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। কি প্রভাব পড়তে পারে যেই সরকার গঠন করুক, আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ মিরাকল নাকি হতে যাচ্ছে, ফলে জামায়াতও গঠন করতে পারে, বিএনপিও গঠন করতে পারে, যেই গঠন করুক এটার তো কনসিকুয়েন্স তাদেরকে মানে টানতে হবে। যেই সরকারে আসুক তাদের জন্য এত বড় একটা ঋণের উপরে ভিত্তি করে সরকার চালানো অসম্ভব হবে। দেশের স্টক মার্কেট বেসিক্যালি নাই, কিউমুলেটিভ প্রায় 15% ভ্যালু লস হয়েছে স্টক মার্কেটে। ব্যাংকিং সেক্টরের অবস্থা জানেন যে টপ 24টা ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা খুবই খারাপ। 24টা যেগুলো বেঁচে আছে সেগুলো সরকারকে লোন দিয়ে বেঁচে আছে। আমি আপনার গত একটা অনুষ্ঠানে বলেছিলাম যে প্রায় $200 বিলিয়ন উপরে নয় হয়েছে। এই এখন তো আমেরিকার সাথে এগ্রিমেন্ট গুলো থেকে বুঝতেই পারছেন যে এটা $200 বিলিয়ন চাইতে আরো অনেক বেশি। এত অনেকগুলো সেক্টরে এরকম টাকা নয় হয়েছে যেগুলো আমরা এখনো জানিও না। এগুলো নতুন কোনো সরকার আসলে তখন খুঁড়তে গেলে দেখবেন যে কি অবস্থা হয়ে আছে আর কি। আর এই যে নতুন সরকারের জন্য এই পলিটিক্যাল চ্যালেঞ্জ তো আছেই। সে যখনই চারদিকে তাকাতে যাবে এই সম্পর্ক পুনর্গঠন করতে গিয়ে আমরা তো অনেকগুলো সম্পর্ক নষ্টও করে দিয়েছি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট করেছি। তো স্বাভাবিকভাবেই সম্পর্ক আছে খুব ভালো, বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণ থ্রেট আমাদের উপরে আসবে। আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা গিয়ে আইসিসি কাছে বলতে চাই যে আমরা ভুল ছিলাম, স্বাভাবিকভাবে বড় ধরনের একটা এই যে রিয়াকশন আসবে, নেগেটিভ রিয়াকশন আসবে। তো সব দিক থেকে কালেকটিভলি ধ্বংস করে দেওয়া আর কি একটা দেশকে। একটা দেশ 15 বছরে কোথায় উঠে গিয়েছিল সেটা আসলে মানুষ সঠিকভাবে ফিল করতে পেরেছে বলে আমার মনে হয় না। এখন কিছুটা হলেও আমার মনে হয় আজকের ইলেকশনের ব্যাপারটা দেখে আমি কিছুটা হলেও খুশি যে মানুষ আসলে মোটা দাগে না বলে দিয়েছে যে এই ধরনের সরকার ব্যবস্থা বা এই ধরনের অবস্থা কোনটাতে আমরা খুশি না। আর এই ধরনের চুক্তিগুলো করে যেগুলো বেশিরভাগই কোনো লিগ্যাল বেসিস নাই, ভবিষ্যতে এগুলো বাংলাদেশের জন্য অনেক বড় গলার কাটা হবে বলে আমি মনে করি। আপনি অর্থনীতি নিয়ে আগে বলেছেন, আগের একটা অনুষ্ঠানে বলেছেন, কিন্তু $200 বিলিয়ন নয় কথা বলেছেন। অনেকে এখন এই কথাটি বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস এই যে নির্বাচনটি আসলে দিতে চায়নি, দিতে বাধ্য হলো এই কারণে যে তার পক্ষে মানে তার মতো একটা এই অনির্বাচিত সরকারের পক্ষে আর এই যে অর্থনীতির যে একটা নতুন বোঝা তৈরি করছেন এবং অতি দ্রুত সেটা, কারণ যখন কোন একটা দেশের অর্থনৈতিক ধস নামতে শুরু করে সেটা অনেক দ্রুত গতিতে নামে এবং যে কোনো দিন কোলাপস করতে থাকে। এই কোলাপসের জায়গা দায়ভার উনি নিতে চান না বলেই এখন তড়িঘড়ি করে হয়তো কোনো একটা পক্ষের হাতে ক্ষমতা দিয়ে উনি নির্বাহী ক্ষমতায় না থেকে উনি চলে যাবেন কোনো সাংবিধানিক মানে পদে। আপনার কি তাই মনে হয়? উনি তো প্রথম থেকেই ওনার ওই যে যেটাকে বলে যে সত্যিকার অর্থে দায়ভার, যেটা দায় নেওয়া আর কি, উনি তো সেটা নিতে চাননি। উনি প্রথমে এসে বললেন সেপ্টেম্বর মাসে
যে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেটা ভুয়া, এবং উনি আইডিবি থেকে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন যাকে দিয়ে উনি প্রমাণ করানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের এই $450 বিলিয়ন ইকোনমি ভুয়া ছিল। অথচ মার্কেটিং যখন করেছেন ঠিকই তখন ওনারা বিক্রি করেছেন বাংলাদেশ এই হয়েছে সেই হয়েছে। এখন উনি তো এই দায় নিতে চাইবেন না, কারণ যে পরিমাণ ডিস্ট্রাকশন ওনারা করেছেন, একে তো মানুষ হত্যা তো আছেই, পাশাপাশি ওনারা যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ক্ষতি বাংলাদেশের করে দিয়েছেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। আপনি এই এগ্রিমেন্টটাই ধরেন, রিসেন্ট এগ্রিমেন্ট যেটা হয়েছে, ক্লিয়ারলি আপনি দুইটা বড় সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন। 17% থেকে 19% হচ্ছে আমাদের কৃষিতে। সেই কৃষিতে আপনি আমেরিকার কাছ থেকে সরাসরি কৃষি পণ্য কিনবেন, কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না। এবং তারা যেভাবে তাদের কোয়ালিটি চেক ঠিক করে দিবে, আপনি বিনা প্রশ্নে সেগুলো একসেপ্ট করে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের, এবং এটার সাথে রিলেটেড কথা হচ্ছে, আমাদের কৃষক তো এই কম্পিটিশন ইভেন্চুয়ালি টিকবে না, যেহেতু আপনাকে আমেরিকার কৃষকের স্বার্থ দেখতে গিয়ে আপনার এখানে সাবসিডি রিডাকশন করতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বলছে যে তুলো কিনলে বা জি, তাদের তুলো দিয়ে তৈরি মানে পোশাকের ক্ষেত্রে শুল্ক মাফ হবে। জি জি, তো সেক্ষেত্রে আপনি ওদের কাছ থেকে তুলা যে কিনবেন, যেই দামে কিনবেন, কিনে আপনার কম্পিটিটিভনেস তো আপনি আর রাখতে পারবেন না। আর আপনার আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে অ্যারাউন্ড $8 বিলিয়ন। আপনার বাকি 50 মাইনাস রাফলি 50 যদি ধরি, 50 মাইনাস 8 হলে $42 বিলিয়ন হচ্ছে বাইরের দেশে আপনার এক্সপোর্ট। তো বাকি এই $42 বিলিয়ন আপনি এক্সপোর্ট তো করতে পারবেন না, সেই মার্কেট তো আপনি হারাবেন, কারণ আপনার কস্ট অফ প্রোডাকশন থাকবে খুব বেশি। তো সেই মার্কেটটা তখন দখল করবে ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না মিলে আর কি। মোটা দাগে এই চুক্তিগুলোর, আপনি একটা বললেন রেডিমেড গার্মেন্টের কথা, কৃষির কথা বললেন। আরো একটি বিষয় যেটা মানে বলা হচ্ছে না, খুব রাগ ঢাক করে বলা হচ্ছে, চুক্তিতে যে এমন ক্লজ আছে যে চায়না এবং রাশিয়ার সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না, কিন্তু চাইনিজ মানে প্রোডাক্ট না পেলে বাংলাদেশের অবস্থাটা তাহলে কি দাঁড়াবে আমাকে বলুন। আসলে আমার মনে হয় এটা চাইনিজ আর রাশিয়ানের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এটা হচ্ছে পরবর্তীতে দেখবেন জিনিসটা এমন হবে যে আমেরিকা যাকেই অপছন্দ করছে তাদের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল হবে, যেটা পুরো দুনিয়াতে হচ্ছে আর কি। ইরানের ক্ষেত্রে হবে, আমেরিকা বলবে, কালকে বললো যে ইন্ডিয়া আমাদের শত্রু, ইন্ডিয়ার কাছ থেকে কিনতে পারবা না। মিয়ানমার আমাদের শত্রু, তারা চীনের সাথে ক্লোজ, ওখান থেকে কিনতে পারবা না। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাপে ফেলে দেওয়ার পরে আপনি এখন যা ইচ্ছা তা ক্লেম করা আর কি। আপনার যেহেতু কোনো নেগোসিয়েশন পাওয়ার নাই, আপনি যেহেতু জুলাই আগস্টে এমন একটা হত্যাকাণ্ড আপনি করেছেন বাংলাদেশের মানুষের এগেইনস্টে, এখন আপনাকে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকার জন্য আপনার আমেরিকা ছাড়া আর এই মুহূর্তে কোনো সাহায্য নাই। তো তারা এখন আপনাকে ট্র্যাপে ফেলে যেই ধরনের আপনাকে ক্লেম করতে দিবে বা নেগোসিয়েশন পাওয়া তাদের যেহেতু আছে, আপনাকে সেটা মেনে নিতে হবে। এটাই হয়েছে, আমার মনে হয় দে আর বিং ট্র্যাপড, বাংলাদেশের গভর্নমেন্ট আর কি। এবং এই ট্র্যাপে তারা নিজেরাই হাঁটতে হাঁটতে নিজেরাই গেছে যে আমরা এই ট্র্যাপের মধ্যে যাই, কি করা আছে। এইভাবে একটা জনশক্তির এগেইনস্টে এসে প্রতারণা করে তো আপনি বেশিক্ষণ টিকে থাকার কথা না। এত বড় ডিস্ট্রাকশন আপনি বাংলাদেশের ইকোনমি করেছেন, ব্যবসার করেছেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। ধরেন এখন যদি এস্টিমেট করেন, আমরা কিছু এস্টিমেশনও রান করছি, একটা নতুন সরকার যদি এই অবস্থায় আসে কতদিন টিকবে? যে ইনফ্লেশনের তথ্য গোপন করেছে, আমাদের লোনের তথ্য গোপন করেছে এরা, আমাদের যেই তৃণমূল পর্যায়ে কৃষির যে প্রোডাকশন সেই তথ্য গোপন করেছে, এমপ্লয়মেন্টের তথ্য গোপন করেছে। এই যে নির্বাচন নিয়ে যে আমরা গত 3-4-5 মাস যে ব্যস্ত আছি, আমাদের এই পভার্টির অবস্থা কি এখন? কতজন মানুষ আসলে বৃদ্ধি হয়েছে? প্রায় 50% মানুষ এখন পভার্টি রেঞ্জের মধ্যে এসে গেছে। আরেকটি খুবই অ্যালার্মিং কথা বলা হচ্ছে যে খাদ্য মজুদ মানে ফুড সেফটি নেট একদম নাকি ভেঙে পড়েছে, এটা কতটা সত্য? অফিসিয়ালি তারা বলছে যে তারা নাকি ইন্ডিয়ার কাছ থেকে চাল যে আমদানি করেছে সেটা করে তারা কিছুটা রিকভার করার চেষ্টা করেছে আর কি। বাট আপনি জাস্ট জেনারেলি প্রশ্ন করেন না, 15 বছর ধরে শেখ হাসিনা যে রিজার্ভ তৈরি করেছেন সেটা কি আপনি 17 মাসে সব ভেঙে দিয়ে করতে পারবেন? এই রিজার্ভ পুরো করতে পারবেন আপনি? পারবেন না। স্বাভাবিকভাবেই খাদ্যের যে মজুদ থাকে একটা দেশে, সেই মজুদকে আপনি
লিটারালি মবদের কাছে আপনি বিলিয়ে দিয়েছেন। শেখ হাসিনা নামটা মুছে মুছে বস্তাগুলো তারা নিজেদের মানুষের কাছে বিলিয়েছে। অনেকের বাসা বাড়িতে এখনো এই বস্তাগুলো পাওয়া যাচ্ছে, চালের বস্তা পাওয়া যাচ্ছে। এগুলো মানুষের টাকায় কেনা। কে আপনাকে এই অধিকার দিয়েছে যে মব তৈরি করে আপনি মানুষের অধিকার নষ্ট করবেন? একসময় তো দেখেছি আমরা মবের নামে মানুষের বাসা বাড়িতে গিয়ে ডাকাতি করে টাকা পয়সা লুট করেছে। আজকে এদের অনেকে আবার এমপিও হয়েছে, দেখলাম ভোটে নির্বাচিত হয়েছে। তো সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে সামনে যে সরকার আসছেন বা যারাই আসুক সরকারে, যতদিনই টিকুক, এই ইকোনমি নিয়ে বেশি দূর ওনারা হাঁটতে পারবেন না। কারণ প্রতিটা ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে যে ইন্টারন্যাশনাল রিলেশনস, এবং যে লোনগুলো নিয়ে রেখেছে সেই লোনগুলো থেকে এত সহজে বের হইতে পারবে না। আমাদের যে লোন ছিল সেটা সেই আব্দুল মুহিত সাহেবের সেই সময়ের থেকে আমরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের লোনগুলো কমিয়ে রেখেছিলাম। এই শেখ হাসিনার মতো এত এফিশিয়েন্টলি লোন কেউ কমাইতে পারবে না এত কম লেভেলে। আমরা কি আবার তাহলে আবার ঋণের ফাঁদে জড়িয়ে গেছি আমরা অলরেডি। এখান থেকে বের হইতে হলে ওই আবার নতুন লিডারশিপ লাগবে, প্রপার এফিশিয়েন্ট লিডারশিপ লাগবে, এবং সেটা আবার 13-14 বছর কষ্ট করে তারপরে এই অবস্থায় আনতে হবে। এটার কনসিকুয়েন্সটা পরিণতিটা আসলে কি হতে পারে? ধরেন ইমিডিয়েট কি হতে পারে, একটু দূরে যদি দেখি সেটা কি হতে পারে বলুন তো। আপনার অবভিয়াসলি আপনার কস্ট বেড়ে যাবে, সব ক্ষেত্রে কস্ট বাড়বে। আর হচ্ছে লোন হচ্ছে এমন একটা জিনিস, ইট এফেক্টস এভরিথিং। আপনার ইনফ্লেশন রেট বাড়তে থাকবে। ইনফ্লেশনের তথ্য আমি আবারও বলছি, এটা লুকিয়ে রেখেছে ওরা, এটা সাপ্রেস করে রেখেছে। রিয়েল ডেটা, ইনফ্লেশন রেট ডেটা দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 9% মতো। আমার হিসাবে ইনফ্লেশন রেট যখন সরকার এসে যদি তারা প্রপারলি ইনফরমেশন ডিসক্লোজ করে, 17 থেকে 18% হবে বাংলাদেশের ইনফ্লেশন। আপনি চিন্তা করেন একটা নমিনাল হিসাব, আপনার যদি 17 থেকে 18% হয়ে যাচ্ছে ইনফ্লেশন হবে একদম ইজিলি, যেই মনিটারি পলিসি তারা কন্ট্রাকশনারি চালিয়ে রেখেছে, এটা দিয়ে কোনোভাবেই আপনি এই 15-16-17%-এর নিচে ইনফ্লেশন। তো নির্বাচনের পরপরই চালের দাম আরো বেড়ে যাবে। চালের দাম তো ওনারা কমিয়ে রেখেছে ইন্ডিয়ার কাছ থেকে ইম্পোর্ট করে। এখন ইন্ডিয়া যদি কালকে বলে যে না আমি দিব না, এগুলো আমার এখন শর্টেজ আছে বা কিছু, কারণ ন্যাচারাল ডিজাস্টার তো ইন্ডিয়াতেও আসবে সামনে এই যে গরমকালে তো প্রচুর পরিমাণ সেখানেও ন্যাচারাল ডিজাস্টার হবে। তো এই জিনিসগুলো তো সামনে এফেক্ট। আর আপনি চাল খাইয়া কতদিন রাখবেন আপনার ইন্টারনাল প্রোডাকশন যদি না করতে পারেন? সার নাই, বীজ নাই, আপনার কোনো ইরিগেশন সিস্টেম নাই, কিছু নাই। আপনি আপনার লজিস্টিক সিস্টেম ধ্বংস করে দিয়েছেন, জায়গায় জায়গায় চাঁদাবাজ তৈরি করেছেন। তো সেখানে ব্যবসায়িক সিস্টেম ধ্বংস করে দিয়ে তো আপনি বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবেন না আসলে। আর লোনের ব্যাপারটা হচ্ছে যে লোনের ইন্টারেস্টে যখন বাড়তে থাকবে, আপনার বাইরে যেই টাকাটা আপনি পে করতে হবে ওই বাজেটের একটা বড় অংশ চলে যাবে তখন শুধু সুদ দিতে দিতে আর কি। তো সেক্ষেত্রে আপনার শিক্ষায়, স্বাস্থ্যে, এগুলোতে আপনার বাজেট কমাইতে হবে আর কি। ডক্টর মামুনুর রশিদ, এই যে ধরুন সরকার ক্ষমতায় আসার পরই এত বড় কমিশন করে দেবপ্রিয় ভট্টাচার্যদের নিয়ে এসে তারা এত বড় অঙ্কের, আমি সেই অঙ্কের কথা বলতেও পারবো না, যে টাকা পাচার করে করা হয়েছে, এবং হাসান মনসুর লন্ডনে নিয়োগ করলেন সেই টাকা ফেরত নেওয়ার জন্য। 18 মাস চলে গেল, এখন কিন্তু এই টাকা ফেরত নেওয়া বা টাকা পাচার নিয়ে কোনো কথা নেই, একদম অল কোয়াইট ইন দা এই ফ্রন্ট, টাকা পাচার ফ্রন্ট। কেন বলেন তো এটা? কেন এটা কি হলো এই জায়গাটাতে? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে টাকা পাচারকারীরা, তার মধ্যে সবকিছু ঠিক থাকলে একজন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে আর আরেকজন প্রধান উপদেষ্টা। এরা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে টপ 5 জন টাকা পাচারকারীর মধ্যে আছে। এরা বাংলাদেশের গরিব মানুষের রক্ত চোষা টাকা বাইরে ট্রান্সফার করেছে। এই ইউনিসেফ গ্রামীণের গরিব মহিলাদের টাকা বাইরে ট্রান্সফার করেছে। উনি যদি 666 কোটি টাকা যদি শুধু উনি ট্যাক্স রিবেটেরই মামলায় যদি এঙ্গেজড হন, তাহলে কি পরিমাণ টাকা ওনার ইনকাম এবং সম্পদ এবং বাইরে উনি পাচার করেছেন। ওনার ইনকাম তো মাত্র 15 কোটি টাকা দেখাচ্ছে না, কত 1,15,00,000 টাকা নাকি বাড়ছে দেখলাম এক বছরে। এটা হাস্যকর একটা ব্যাপার আর কি। তো দেবপ্রিয় ভট্টাচার্যরা ওনারা একটা এজেন্সিশিপ নিয়ে আসছিলেন কোন একটা পক্ষের, এসে শেখ হাসিনাকে যতটুকু কালার করা যায় ইয়াং জেনারেশনের কাছে, কিন্তু মানির মান আল্লাহ রাখেন একটা কথা আছে আর কি। শেখ হাসিনার 1 টাকাও কোথাও প্রমাণ করতে পারে নাই, 1 পয়সাও না। এটা আমি কিছুটা ক্রেডিট নিতে চাই। আমি নিজেই এই আজকে 1টা বছর এটা নিয়ে ফাইট করতেছি, প্রথম থেকে বলে আসছি যে শেখ হাসিনার কোনো দুর্নীতি নাই,
এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে যে দুর্নীতিগুলো আমরা শুনে আসছি, এত হাজার কোটি, অত হাজার কোটি, এগুলো আসলে কোনোটারই কোনো বেসিস নাই। বেসিকে নাই, তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে এখন এটা নিয়ে একদম কথা নাই। এবং দেখবেন এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে বা নির্বাচনের মানে আওয়ামী লীগকে যতটা রাজনৈতিক ভাবে এবং ওই 21শে জুলাইয়ের জুলাইয়ের 2024 জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে যেভাবে ইয়ে করা হচ্ছে, কিন্তু এই অর্থ পাচার নিয়ে প্রথমে বিরাট বড় গলা ফোলালেও এরপরে সেটা বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে এই জায়গাটা কেন হলো, এবং এই যে চুপ হয়ে গেল কোনো প্রমাণ পায়নি বলে, না তারা টাকা ফেরত নিতে পারবে না বলে, কি কারণে? না, ওনাদের তো অবভিয়াসলি একটা বড় ধরনের ইস্যু দরকার ছিল, টু একটা শ্যাডো তৈরি করা আর কি, সাইকোলজিক্যাল শ্যাডো তৈরি করার দরকার ছিল। ইয়াং জেনারেশনের কাছে এটা খুব বড় ধরনের একটা ব্যাপার ছিল আর কি। হিউম্যান রাইটস কমিশনে যে আমাদের ইউনাইটেড নেশনস এর তারা যে রিপোর্টটা করেছে, সেখানে দেখবেন যে শুরু করেছে তারা ইকোনমিক ক্রাইসিস দিয়ে, এবং সেখানে দুইটা বড় জিনিস ছিল, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে করাপশন। অথচ ওই করাপশনে কোনো সলিড কোনো প্রমাণ নাই কোথাও। তো এটা খুবই হাস্যকর বিষয় আর কি। একটা শ্যাডো তৈরি করার জন্য একটা ইনস্ট্রুমেন্টের দরকার ছিল, সেখানে তারা এই করাপশন বিষয়টাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। অথচ মজার জিনিস কি দেখেন, এই যে দুর্নীতিতে এক ধাপ নামিয়ে দিল বাংলাদেশ। নিউক্লিয়ার প্ল্যান্টে দেখেন প্রায় 70-75 হাজার কোটি টাকার এডিশনাল খরচ বিভিন্নভাবে অ্যাড করার কথা বলা হচ্ছে। ওই নিউক্লিয়ার প্রজেক্টে কিন্তু এই যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 5 বিলিয়ন না 6 বিলিয়ন ডলারের একটা 5 বিলিয়ন পাউন্ডের একটা দুর্নীতির গল্প করা হয়েছিল। সেই গল্প নিয়েও এখন আর কোনো স্টোরি নাই, কারণ এগুলোতে তো বাংলাদেশের কোনো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল না। বাংলাদেশের মানুষ কতটুকু আমি বলবো যে অজ্ঞ, যে জিনিসগুলো তারা পড়ালেখাও করে নাই, যে এই যে বড় অ্যামাউন্টের টাকা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের সরকারেরও কোনো ফিনান্সিয়াল এঙ্গেজমেন্ট ছিল না তখনও। তো যদি ফিনান্সিয়াল এঙ্গেজমেন্ট না থাকে, সেখানে এত বড় একটা অ্যামাউন্ট 5 বিলিয়ন পাউন্ড বা 8 বিলিয়ন ডলার, তাও বাইরের ব্রিটিশ একজন এমপি, তিনি এটা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন, এটা কেমন কথা হইল? জিনিসটা বোঝা যায় কেমন? এই যে গল্পগুলো তৈরি করা হয়েছে, 16 বিলিয়ন ডলার নাকি প্রতি বছর নিয়ে গেছে বাংলাদেশ থেকে। তো এখন তো প্রমাণে আসতেছে যে ওনারা এর চাইতে বেশি নয় করেছে এই 16 মাসে। ওনারা 200 থেকে 250 বিলিয়ন ডলার ওনারা নয় করেছেন এই 16 মাসে। এই প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের টাকা থেকে, বিভিন্ন এই যে ব্যাংকিং সেক্টর থেকে বড় অ্যামাউন্টের টাকা নয় করেছে তারা। ইভেন আমি আপনাকে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে জামাত ইসলামের যে ইলেকশন ফাইন্যান্সিং, এটার একটা বড় অংশের টাকা দিয়েছে সরকার। আমি এটা বলে রাখলাম আপনাকে, একদিন বেরোবে এটা। এই সরকার টাকা তুলে, সরকার ব্যাংকিং সেক্টর, স্টক মার্কেট থেকে ভালো পরিমাণের টাকা তুলে এই জামাত ইসলামের ইলেকশন ফাইন্যান্সিং করেছে। এবং এই যে 5টা ব্যাংকে মার্জ করা হয়েছে, এটা বেসিক্যালি টার্গেট হচ্ছে জামাত ইসলামকে ইভেন্চুয়ালি এটার ওনার বানানো হবে। সরকার মানুষের ট্যাক্সের টাকায় একটা ব্যাংক ফর্ম করে, 5টা ব্যাংকে মার্জ করে একটা ব্যাংক ফর্ম করে, অনেকগুলো শেয়ার হোল্ডার, অনেকগুলো ডেপোজিটারের রাইটকে লিটারালি ডিস্ট্রয় করে দিয়ে দেশ বিরোধী একটা শক্তিকে বাংলাদেশে রিস্টাবলিশ করার জন্য মানুষের পকেটের টাকায়, মানুষের সরকার টাকা ছাপিয়ে ট্যাক্স, এডিশনাল ট্যাক্স ধার্য করে মানুষের পকেটের টাকায় দেশ বিরোধী একটা শক্তির হাতে ব্যাংক তুলে দিচ্ছে। এটার মতো বড় স্ক্যাম বাংলাদেশে আর কি হতে পারে বলেন? বাংলাদেশে এর চাইতেও বড় স্ক্যাম আছে। আমি একটা রিপোর্ট লিখেছিলাম একবার, যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 বিলিয়ন ডলারের মতো জাকাত এবং সাদকা কালেকশন হয়। 1 বিলিয়ন ডলার প্রতি বছর, চিন্তা করেন। এখনকার হিসাবে ধরলে 120 বিলিয়ন টাকা। এই টাকা মাদ্রাসায় যায়, মসজিদে যায়, এবং এই টাকা বাইরে পাচার হয়ে ইউকেতে রিয়েল স্টেটে ইনভেস্ট হয়, এটা টার্কিতে ড্রোন প্রজেক্টে ইনভেস্ট হয়, এটা কাতারে ইনভেস্ট হচ্ছে। তো এই যে এগুলাই কিন্তু ফেসবুকে ঢুকেছে, এগুলাই আল জাজিরাতে গেছে, এগুলাই কিন্তু এই যে গার্ডিয়ান নিউজ পেপারে গেছে নিউজ পাবলিশ করার জন্য, এই টাকাগুলাই গেছে। কিন্তু আমাকে আরেকজন বলছেন যে গত 3 মাসে 3 বিলিয়ন পার মান্থ হচ্ছে প্রবাসী রেমিটেন্স গেছে, এবং সেই পুরো টাকাটাই এই ইলেকশন ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার হয়েছে। এটা মনে হয় 8 বিলিয়ন ডলারের মতো একটা অ্যামাউন্ট বলা হচ্ছে আর কি, যে টাকাটা বাইরে নয় 3 মাসে 3 তারিখে নয়, এক মাসে বোধহয় 2 বিলিয়ন গেছে। হ্যাঁ,
জি, এটা টাকাটা বাংলাদেশে ঢুকেছে, এবং এই টাকাটা বলা হচ্ছে যে জামাত ইসলাম এই টাকাটা এনেছে বাংলাদেশে ভোট কেনার জন্য আর কি, এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে ভালো পরিমাণ টাকা ওনারা ডিস্ট্রিবিউট করেছে। বাট আমরা আমরা মনে হয় এই ব্যাপারে একটা কশন দিয়ে রাখা ভালো, যে এটার আসলে প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এটা মানে সরকারি সোর্স থেকে কোনো না কোনো একদিন বাংলাদেশে প্রপার সরকার আসলে এগুলো ইনভেস্টিগেশন করবেন। টাকা যে ঢুকেছে সেটা শিওর, কিন্তু টাকার পরিমাণ আসলে 8 কি 9 বিলিয়ন ডলার বা তার চাইতে কম, সেটা ইনভেস্টিগেশন করতে হবে। এটা অনেকগুলো সোর্স থেকে কিন্তু আসছে, একটা ইন্ডিয়ান সোর্স থেকেও আসছে যে প্রায় 8 বিলিয়ন ডলারের মতো বাংলাদেশে ঢুকেছে গত 3 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভোটের রেজাল্টকে ইনফ্লুয়েন্স করার জন্য। কারণ আমার মনে হয় যে বিদেশিদের কাছে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে এই ইলেকশনে প্রায় 70-80% মানুষ পার্টিসিপেট করবে না। তো সেটাকে বড় করে দেখানোর জন্য প্রশাসনের লোকজনকে মোটা দাগে কিনে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের প্রত্যেকটা স্তরে মানুষ, আর্মি থেকে শুরু করে সবাইকে পয়সা দেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে পয়সা দেওয়া হয়েছে। এই জন্য বড় অ্যামাউন্টের টাকা নিজেদের একটা বড় ইনভেস্টমেন্ট মনে করে এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, যে যেভাবেই হোক এই ইলেকশন জিততেই হবে আমাদেরকে আর কি। বাট এটা ইনভেস্টিগেট করতে হবে প্রপার অ্যামাউন্টটা কি আসলে 8 বিলিয়ন ডলার কিনা। বাট টাকা যে ঢুকেছে 100% শিওর, কারণ আমাদের রেমিটেন্সের এত বড় পরিমাণে যে জাম্প হয়েছে এটা অস্বাভাবিক। 24 বিলিয়ন ডলার থেকে হঠাৎ করে লাভ দিয়ে 30 বিলিয়ন ডলার হয়ে গেল, এখন 31 বিলিয়ন ডলার হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই যে আমাদের ওয়ার্কারের সংখ্যা কমছে, সারা বিশ্বেই কিন্তু আনসার্টেনটি। আপনি দেখেন ইউকে তে লোকজন চাকরি হারাচ্ছে, আমেরিকাতে লোকজন চাকরি হারাচ্ছে। তো এই ধরনের একটা অবস্থায় হঠাৎ আপনার রেমিটেন্স বেড়ে যাচ্ছে কেন? আপনার ওয়ার্কার পড়ে যাচ্ছে, সারা বিশ্বে আনসার্টেনটি, সেখানে আবার আপনার রেমিটেন্স বাড়ছে 6-7 বিলিয়ন ডলার। তো এটা রোগ মানে ইনভলভ অবভিয়াসলি হিডেন সেক্টরে, যেটা আন্ডারগ্রাউন্ড ইকোনমি বলে, শ্যাডো ইকোনমি বলে। এই জামাতের তো এই নেটওয়ার্ক খুব স্ট্রং, ইউকে তেও তাদের এই নেটওয়ার্ক খুব স্ট্রং। এখান থেকে প্রচুর পরিমাণ টাকা তারা বাংলাদেশে সেন্ড করেছে এই হুন্ডি করে প্লাস লিগ্যাল চ্যানেলে। ইসলামী ব্যাংকগুলোকে টিকায় রাখার জন্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে টিকায় রাখার জন্য তারা মোটামুটি সরকার থেকে অঘোষিত চ্যানেল হিসেবে এটাকে ব্যবহার করে দেশে টাকা পাঠিয়েছে, এবং তাদেরকে অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে কোনো টাকা এখন নিয়ে আসেন, দিস ইজ দ্য টাইম টু হোয়াইটেন ইউর মানি আর কি, কালো টাকা সাদা করার জন্য ব্যবস্থা আর কি। আর এখন মানে অনেকে বলছেন যে মানে বাংলাদেশ থেকে মানি ফ্লোর ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, তুরস্ক একটা খুব লুক্রেটিভ ডেস্টিনেশন। মানে এই সম্পর্কটা একটু বলবেন, তারপরে আরেকটা প্রশ্ন করবো, তারপর শেষ করবো আমরা। এটা আগেও ছিল, তুরস্কতে আগেও ছিল, এখন তো তুরস্ক ভালো সাপোর্টার বাংলাদেশের এই ইসলামিক দলগুলোর জন্য, বিশেষ করে জামাত ইসলামের জন্য একটা প্রাইমারি ইনভেস্টর হচ্ছে তুরস্ক। তাদের যেই স্বাভাবিক ইয়েতে তারা চাচ্ছে এখানে কিছু বাংলাদেশে ড্রোন বিক্রি করা বা মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করার জন্য আর কি। তো এখানে পাকিস্তানেরও কিছু হাত আছে, পাকিস্তান হয়তো সরাসরি করতে পারতেছে না, ইন্ডিয়ার কিছু প্রেশার হয়তো থাকবে, এই জন্য তুরস্ককে দিয়ে করানো হচ্ছে। তো তুরস্কে ইনভেস্টমেন্ট যাবে, আপনি বলছি যে এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা তুরস্কের বিভিন্ন সেক্টরে, মিলিটারি সেক্টরে ইনভেস্ট হয়েছে। যারা আমরা বাংলাদেশে চোখ বন্ধ করে ইসলামিক ব্যাংকগুলোতে টাকা রেখেছি, তাদের প্রশ্ন করা উচিত টাকাটা কোথায় যাচ্ছে, কোথায় ইনভেস্ট হচ্ছে, এটা প্রশ্ন করা উচিত। চোখ বন্ধ করে শুধু ইসলামিক বলছে, ইসলামিক কিছু নাম বলছে, আমি বাস মুসলমান, আমি বেহেশত যেতে চাই, এই জন্য টাকা দিয়ে দিলাম। তারা সেই টাকা দিয়ে কি করতেছে এটা যদি আমি না জানি, তাহলে আমার ওই ব্যাংকিং অ্যাক্টিভিটি ইসলামিক হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরুন এই যে মিরের সরাইতে হঠাৎ করে এতখানি জায়গা একটা মিলিটারি ওয়েপন তৈরি করার জন্য একটা জোন করা হলো, বাংলাদেশকে কি খুব মানে সূক্ষ্ম ভাবে না, মানে খুব মোটা দাগে একটা মানে মিলিটারাইজড জোনে প্রবেশ করানো হলো কিনা? আসলে 17 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশ, মানুষ না খেয়ে থাকতেছে, কার কি আসে যায় বলেন? একটা এলিট গ্রুপকে সৃষ্টি করা হচ্ছে বারবার। 75 বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে ওই এলিট গ্রুপকে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তখনও এই ধরনের লম্পজম্প হয়েছে। আপনি হিস্ট্রি দেখলে দেখবেন যে বিভিন্ন জায়গায় একে বন্দর দিয়ে দাও, ওকে ওই দিয়ে দাও। একটা জিনিস কিন্তু আমরা কেউই রেজ করছি না এখন, দেখেন কেউ কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা রেজ করছে না, একদমই নয়, চুপ হয়ে গেছে সবাই, চুপ হয়ে গেছে, কেউ কথা বলছে না। কেউ একবারও কি এটা বলেছে যে আসলে এই যে চুক্তিগুলো হলো, ভবিষ্যতে যদি এই চুক্তিগুলো কেউ ক্যান্সেল করে, তাহলে কি তখন এই কথাটা উঠবে যে আচ্ছা চুক্তি না হয় আমরা বাদ দিলাম, সেন্ট মার্টিন দিয়ে দাও আমাদেরকে? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি আমরা আস্তে আস্তে। তারপরে এই যে হিল ট্র্যাক্সে প্রত্যেক দিন ঝামেলা হচ্ছে,
আমাদের এই অঞ্চল ইউজ করে বাইরের লোকজন এদেশে আর্মস আনা নেওয়া করছে, এটা কি কোনোদিন আর আমরা বন্ধ করতে পারবো? আগেই তো আমরা 6 মাস আগেই বলে দিয়েছি যে বর্ডারে আমাদের আর কোনো কন্ট্রোল নাই। বর্ডারে আমার কন্ট্রোল নাই, অথচ চট্টগ্রামে গিয়ে আমি এত বড় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট কেন খুলতেছি? কার সাথে? আমাদের দরকার কি? আমাদের 17 কোটি মানুষ কি আমরা আর্মস ম্যানুফ্যাকচার করবো তো অটোমেটেড? সেটা দিয়ে আমাদের কি লাভ হবে? কিছু বড় লোক মানুষের পকেটে কিছু টাকা যাবে, বিদেশি যারা এদেশে কপিরাইট নিয়ে আসবে তারা প্রচুর পরিমাণ টাকা এখান থেকে নিয়ে যাবে, আরেকজন এসে আমাদের এখানে বোমা হামলা করবে এটাকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে কাজ কারবার।